প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার সংগ্রহ করা নতুন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ভয়ের ঘটনা সংগ্রহ করি, প্রতিনিয়ত চলার পথে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। এই মানুষগুলো বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের সাথে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটাই স্বাভাবিক। এভাবে যখনই কোনো ভিন্ন পেশার মানুষের সাথে পরিচয় হয়, তার কাছে ভয়ের ঘটনা আছে কিনা জিজ্ঞেস করি। কখনো কখনো তাদের নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেন, কখনো দেখা যাচ্ছে যে তাদের পরিচিত কারোজনের ঘটনা, যার কাছ থেকে কোনো ঘটনা শুনেছিলেন সেই ঘটনা শেয়ার করেন। মাসখানেক আগে আমি এবং আমার কাছের এক ছোট ভাই, তার নাম হচ্ছে রাফি, ওর বাড়ি গাজীপুরে, সে প্রফেশনাল ড্রোন পাইলট, ওকে নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়েছিলাম। টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে নীলাদ্রি লেক। দীর্ঘদিন সুনামগঞ্জে চাকরিরত থাকা অবস্থায় বেশ কয়েকবার নীলাদ্রি লেকে যাওয়া হলেও বর্ষার মৌসুমে হাউস বোটে করে আসলে নীলাদ্রি লেকে যাওয়া হয়নি। যতবার গিয়েছি শুকনোর মৌসুমে গিয়েছি। যেহেতু টাঙ্গুয়ার হাওরে গেলাম, নীলাদ্রি লেক তো একটা পরিচিত পর্যটন স্পট। বিশেষ করে যত হাউস বোটগুলো রয়েছে, এগুলো এই নীলাদ্রি লেকের কাছেই রাখতে হয় রাতের বেলা। এটা স্থানীয় প্রশাসন থেকে সকলকে নির্দেশনা দেয়া আছে। তো টাঙ্গুয়ার হাওরে আমরা আসি মোটামুটি 12টার আগে। তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বিকালের দিকে আমরা নীলাদ্রি লেকে আসি। তা আমাদের যিনি গাইড ছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল আহমেদ। উনি টাঙ্গুয়ার হাওরের ইকো ট্যুরিস্ট গাইড। বিভিন্ন পর্যটক যারা আসেন তাদেরকে তিনি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখান, সেই সম্পর্কে বর্ণনা করেন। ওনার সাথে আমার আগে থেকেই পরিচয় রয়েছে, তো ওনাকেই সাথে নিয়েছিলাম। নীলাদ্রি লেকে যখন যাই, তখন ওনার কাছে জিজ্ঞেস করি, নীলাদ্রি লেক নিয়ে তো বিভিন্ন কথা প্রচলিত রয়েছে, তো এই সম্পর্কে কিছু বলুন। তখন উনি নীলাদ্রি লেক নিয়ে একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেন। নীলাদ্রি লেক নিয়ে প্রিয় লিসেনার্স, অল্প কয়েকটি বাক্যে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। নীলাদ্রি লেক মূলত আসলে লেক ছিল না। ওখানে উন্মুক্ত খনন পদ্ধতিতে চুনাপাথর সংগ্রহ করা হতো এবং পাশে একটি বারুদ ঘর ছিল। সেখান থেকে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বা ইলেকট্রিক শকের মাধ্যমে বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটিয়ে এই বড় বড় চুনা পাথরগুলো খণ্ড বিখণ্ড করা হতো। এরপর সেখান থেকে ছোট ছোট রেলগাড়ির মতো বগিতে করে এগুলো নিয়ে যাওয়া হতো ছাতক সিমেন্ট কারখানার দিকে। ছোট বগি, এগুলো আপনারা না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না যে এত ছোট বগি হয় কি না। আসলে আপনারা মাঝে মাঝে মুভিতে দেখে থাকবেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই খনিতে কাজ করার জন্য এক ধরনের রেল লাইনের মতো লাইন পাতা হয়, একদম ছোট ছোট কিছু বগি, যেগুলো মালবাহী বগি এবং ইঞ্জিন অনেক ছোট, অনেকটা টয় ট্রেনের মতো। এগুলো দিয়ে এই পাথরগুলো টেনে নেওয়া হতো। উন্মুক্ত পদ্ধতিতে খনন হচ্ছে মাটির উপরেই গর্ত করে একদম ভেতরে গিয়ে, মাটির একদম ভেতরে গিয়ে, মানে খনন করতে করতে একদম ভেতরে চলে যাওয়া হয়। তারপর সেখান থেকে বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করা হয়। এটাই মূলত উন্মুক্ত খনন পদ্ধতি। আর এক ধরনের খনন পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে উন্মুক্ত খনন পদ্ধতি, এই পদ্ধতিতে না গিয়ে গর্ত করে সুড়ঙ্গ করে মাটির নিচে চলে যায়। সাধারণত আমরা বড় পুকুরিয়া যে কয়লা খনি রয়েছে বা অন্য জায়গায় যে কয়লা খনি রয়েছে, এগুলোতে সাধারণত উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ করা সেভাবে হয় না। আন্ডারগ্রাউন্ড যে পদ্ধতি, সেটা অ্যাপ্লাই করা হয়। তো ওইখানে উন্মুক্ত পদ্ধতিতে চুনাপাথর সংগ্রহ করার কারণে ওখানে বিশাল গর্ত হয়ে যায় এবং ওখানে লেকের সৃষ্টি হয়। এই পাথরগুলো সংগ্রহ করতে 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 একটা সময় কি হয় যে এই পাথরের যে মজুদ সেটা কমে আসে এবং পাথর সংগ্রহ করতে করতে যে মেইন কিছু স্থাপনা রয়েছে, সেই স্থাপনার দিকে যখন আস্তে আস্তে ওনারা এগিয়ে আসেন, তখন মূলত এখানকার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। যখন এখানকার কাজ সমাপ্ত হয়ে যায়, তখন এটি পরিত্যক্ত হয়ে যায়
আর গভীর গর্ত হওয়ার কারণে নিচ থেকে আস্তে আস্তে পানি উঠে আসে, যার ফলশ্রুতিতে একটা সময় এখানে গভীর লেকের সৃষ্টি হয়। এটাই আমরা বর্তমানে নীলাদ্রি লেক বলি। যখন ওখানে গর্ত করা হয়েছিল, নিচেই এক ধরনের ছোট রেল লাইন পাতা হয়েছিল, সেই রেল লাইনগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছিল। এটা কিন্তু অনেকেই ওই সময় যারা ছিল তারা দেখেছে। বহু আগেই এটার কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। আমি যখন প্রথম দিকে যাওয়ার পর আমি দেখেছিলাম অনেক পরিত্যক্ত বিভিন্ন মেশিনারিজগুলো রয়েছে, অনেক ভারী ভারী ইঞ্জিনের বিভিন্ন মেশিনগুলো। এগুলো আসলে আপনারা হঠাৎ করে না দেখলে বিশ্বাস করবেন না যে এত ভারী ভারী ইঞ্জিন দিয়ে এই মেশিনগুলো এখানে সেট করা হয়েছিল। এখন আমরা যেই এক্সক্যাভেটর বা ভেকু মেশিনগুলো দেখি, ওই সময়ে এর থেকেও পাওয়ারফুল মেশিনগুলো ওইখানে স্থাপন করা হয়েছিল এবং ওইখানে কাজে লাগানো হতো। সেগুলো পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আমি দেখেছি যে এত পুরনো হলেও সেগুলো তখনও মনে হচ্ছিল যে হালকা কিছু কাজ করলে এগুলো হয়তো বা সচল হয়ে যাবে, এমন অবস্থা ছিল। তো শেষ যেবার গেলাম, মানে মাসখানেক আগে গেলাম, দেখলাম যে এগুলো সব বিক্রি হয়ে গেছে। সরকার নিলামের মাধ্যম দিয়ে এগুলো সব বিক্রি করে দিয়েছে। এই যে যেই ছোট ছোট রেলগাড়ির বগিগুলো ছিল, যে লাইনগুলো ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে। এগুলো এখন আর কিছুই ওখানে নেই, কোনো কিছুই আপনারা এখন গিয়ে সেখানে দেখতে পাবেন না। কোনো ধরনের ভারী যন্ত্রপাতির কোনো যেই জিনিসগুলো সেখানে এখন এগুলা একদমই নাই। আমি জিজ্ঞেস করলাম যে এই যে নিচে যে রেল লাইন ছিল সেটা কি হলো? তখন বেলাল ভাই বললেন যে যখন ক্রেন দিয়ে এটা টান দেওয়া হয় তখন এই পানির নিচে, এটা রেল লাইন তো একটার সাথে আর একটা নাট দিয়ে সংযুক্ত থাকে বিভিন্ন রেলের পাতগুলো, তো তখন পানির নিচে পর্যন্ত দেখা গেল যেগুলো পানির নিচে চলে গেছে, তখন তারা ক্রেন দিয়ে টান দিয়েছে, একটা পর্যায়ে সেটা ছিঁড়ে চলে আসে, কিন্তু পানির নিচের অংশটা আর উপরে সেভাবে উঠে আসেনি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো আমি আপনাদেরকে বললাম যে সামগ্রিকভাবে লাস্ট যেটা হয়েছে নীলাদ্রিতে আর কি। তো এটা নিয়ে যে ঘটনা প্রচলিত আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ঘটনা বলে, যেই ঘটনাটা আমি সংগ্রহ করলাম, এই ঘটনাটি খুব বেশি দিন আগে ঘটেনি। বাংলাদেশের স্বনামধন্য একটি গ্রুপ অফ কোম্পানিজ, এইটার নাম বললে আপনারা চিনে যাবেন। এমনকি কেউ যদি গুগলে সার্চ করেন, আমি যে ঘটনাটা বলতেছি এই ঘটনার সম্পর্কে কিছু আঁচ করতে পেরে, তাহলে হয়তো আপনি এই তথ্যটা পেয়েও যেতে পারেন। তো সেই কোম্পানির একজন মালিকের ছেলে, এরা কয়েকজন মিলে গিয়েছিল নীলাদ্রি লেকে। ওদিকে বেড়াতে তো অনেক লোকই যায়। নীলাদ্রি লেকে কিন্তু অনেকেই সাঁতার কাটেন, কিন্তু স্থানীয়ভাবে আসলে সাঁতার কাটতে নিরুৎসাহিত করা হয় সেখানে। আর ছোট ছোট বোটগুলো রয়েছে, বোটগুলো নিয়ে তো অনায়াসেই এই লেকের উপর দিয়ে যে কেউ বোট চালাতে পারবেন সে ব্যবস্থা রয়েছে সেখানে। তো ওই মালিকের ছেলে এবং তার কিছু বন্ধুরা গাড়ির যে টায়ার রয়েছে, ওই যে বাস ট্রাকের যে টায়ার রয়েছে, এই টায়ারের ভিতরে যে টিউব থাকে, এই টিউব ফুলিয়ে কিন্তু আমরা সাঁতার কাটি, তো তারা ওইরকম গাড়ির টায়ারের যে টিউব, এই টিউব নিয়ে ওই টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটতে নেমেছিলেন। মোটামুটি সকলেই সাঁতার জানতেন। তো ওই যেই নামকরা প্রতিষ্ঠানের একজন মালিকের ছেলের কথা বলছি, এই ছেলেটির স্বাস্থ্য বেশ ভালো ছিল, উঁচু লম্বা ছিল। সেও বড়সড় একটা টিউব দিয়ে পানিতে সাঁতার কাটতে নেমে পড়ে। তার সাথে বন্ধু বান্ধবরা ছিল। তো ও কি হয় যে কিছুটা বন্ধু বান্ধব থেকে একটু দূরে সরে আসে। দূরে সরে আসলেও কোনো সমস্যা নাই, কারণ টিউব এতটা লোড নিতে পারে যে ও অনায়াসে সেখানে ভেসে থাকতে পারবে। হঠাৎ করে কি হয়, ওই টিউবটা ঠাস করে ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে যেটা হয়, ওই ছেলেটি পানির নিচে ডুবে যায়। পানির নিচে ডুবে গেলে সকলে দৌড়ে পানিতে নামে যারা উপরে ছিল, আর ওরা যারা টিউব নিয়ে আশেপাশে ছিল ওরা ওইদিকে চলে আসে, কিন্তু ওকে আর পাওয়া যায় না। ওটা অনেক গভীর, কিন্তু এই নীলাদ্রি লেক অনেক গভীর। যারা স্থানীয় আছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে যে এখনো
এখন তো বিভিন্ন সময় বৃষ্টিপাতে আশেপাশের মাটি ধুয়ে আস্তে আস্তে দীর্ঘ সময় এটার গভীরতা কমে এসেছে, এখনো মিডিল পয়েন্টে 300 ফুটের উপরে গভীরতা নাকি রয়েছে, এটা অনেকেই বলেছেন। তো এখন এত গভীরে ডুব দিয়ে তো পাওয়া যাবে না, কেউ কেউ চেষ্টা করেছিলেন, কিন্তু এই ছেলেকে আর পাওয়া যায়নি। বাংলাদেশের এত বড় একটা কোম্পানির মালিকের ছেলে, নিশ্চয়ই তার পরিবার এই তথ্য শুনে তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন তার ছেলেকে খুঁজে বের করার। হ্যাঁ প্রিয় লিসেনার্স, সেটাই হয়েছিল। ওই ছেলে ছিল তার মা বাবার একমাত্র সন্তান। তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল ডুবুরি লাগিয়ে, যেই মাধ্যম দিয়ে উদ্ধার করা যায়। কিন্তু পানির নিচে কি বেশিক্ষণ বেঁচে থাকা যায়? 5 মিনিটেই তো মানুষের মৃত্যু হয়ে যায়। তার মৃত্যু যে হয়েছিল এটা তো নিশ্চিত। খোঁজাখুঁজি হচ্ছিল, কোনো লাভ হচ্ছিল না। আরো গভীরে গিয়ে তার ডেড বডি উদ্ধারের চেষ্টা চালানো শুরু হয়। এর মধ্যে একজন ডুবুরি উনি নিচে নামেন। উনি ভয়ানক একটা দৃশ্য দেখতে পেয়েছিলেন সেখানে যাওয়ার পর উনি ওই ছেলের ডেড বডি দেখতে পান নাই, কিন্তু নিচে নামার পর দেখেছিলেন যে এই টাঙ্গুয়ার হাওরের এই নীলাদ্রি লেক, এই লেকের নিচে মনে হচ্ছে অসংখ্য ছোট ছোট লোহার ঘর রয়েছে এবং সেই ঘরের মধ্যে আলো জ্বলছে। বিশাল বড় বড় মাছ, চিতল মাছ, বোয়াল মাছ, এই মাছগুলো ওই ঘরের উপর দিয়ে ভেতর দিয়ে সাঁতার কাটছে। এত বড় মাছ আর নিচে এই টাইপের ছোট ছোট লোহার ঘর, যে ঘরের মধ্যে আলো জ্বলছে, এটা দেখে উনি ভয়ে উঠে এসেছিলেন এবং উনি বলেছিলেন যে উনি আর এখানে নামতে পারবেন না। উনি অনেক গভীরে নেমেছিলেন, ওনার গভীরতায় ডুব দেওয়ার একটা সুনাম ছিল, কিন্তু উনি নিচে নেমে এই দৃশ্য দেখে উনি উঠে এসেছিলেন। 3 দিনের মাথায় এই ছেলের ডেড বডি ভেসে ওঠে। টাঙ্গুয়ার হাওরের এই যে নীলাদ্রি লেক, এই নীলাদ্রি লেকের পশ্চিম পাশে এই ছেলের ডেড বডি ভেসে উঠেছিল এবং সেখান থেকে তার ডেড বডি তোলা হয়। যথারীতি ডেড বডি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রিয় লিসেনার্স, নীলাদ্রি লেক নিয়ে অনেকেই রহস্যময় বিভিন্ন ব্যাপার বলে থাকেন, শেয়ার করে থাকেন। আমি বেলাল ভাইয়ের কাছ থেকে এই তথ্যটা যখন জানতে পারি এবং উনি বলেন যে এই ছেলের ডেড বডি যখন উদ্ধার করা হয় তিনি নিজে তখন এই নীলাদ্রি লেকের পাড়ে দাঁড়িয়েছিলেন এবং যে উদ্ধার অভিযান চলছিল সেটি উনি নিজেও দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় নীলাদ্রি লেকের নিচে এরকম ছোট ছোট লোহার ঘর, যে ঘরে আলো জ্বলছে, এটা কি সম্ভব? আমার মনে হয় নিশ্চয়ই যদি আমরা কোনো ছোট সাবমেরিনও পাঠাই, সেখানে কিন্তু এই টাইপের কোনো ঘরের সন্ধান পাওয়া যাবে না। তাহলে এটা কিভাবে আসে? এটা কিভাবে মানুষ দেখে? প্রিয় লিসেনার্স, এই যে জগৎটা, এই জগৎটা সম্পূর্ণ অদৃশ্য এক জগৎ। এই জগতে যেটা হয় সেটা কেউ ইচ্ছা করলেই দেখতে পারে না। কখনো কখনো ওই জগতে যারা থাকে তাদের ইচ্ছায় মানুষ দেখে। আবার অনেক সময় আল্লাহর যখন ইচ্ছা করেন যে না, তিনি তার নিদর্শন কোনো মানুষকে দেখাবেন, স্বাভাবিকভাবেই মানুষ সেটা দেখে ফেলে, কিন্তু সবাই সেটা দেখতে পারে না, সকলের সামনে সেটা দৃষ্টিগোচর হয় না। টাঙ্গুয়ার হাওরের এই যে নীলাদ্রি লেক, এই নীলাদ্রি লেকের নিচে কিন্তু এরকম লোহার ছোট ছোট কোনো ঘর আসলেই কখনো ছিল না। তাহলে এই ঘরগুলো কোথা থেকে আসলো? যদি কখনো এই নীলাদ্রি লেক শুকিয়ে যায় তখন দেখা যাবে এখানে কিছুই নেই। তাহলে এই যে ডুবুরি যেটা দেখেছিলেন সেটা কি ছিল? এখানে একটি ব্যাপার, প্রিয় লিসেনার্স, যার সন্তান হারায় তিনি বোঝেন সন্তান হারানোর কি কষ্ট। আর এই যে এই টাইপের লেক এরকম অনেক জায়গায় কিন্তু এরকম রয়েছে। কাপ্তাই লেকেও এরকম ব্যাপার রয়েছে, নীলাদ্রি লেকেও রয়েছে, নদীর বিভিন্ন জায়গায় এরকম ব্যাপার রয়েছে, বিভিন্ন পুকুরে এরকম ঘটনা রয়েছে। আমি আগেও বলেছিলাম, এক বাবার এক সন্তান, বিশেষ করে ছেলে সন্তান যারা আছে বা আমাদের লিসেনারদের মধ্যে যারা শুনছেন,
কখনোই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এই টাইপের জায়গায় হুটহাট করে সাঁতার কাটতে নামা যাবে না। কারণ এক বাবার এক সন্তানদের উপর এই পানিতে থাকা জিনদের একটা আলাদা নজর থাকে। তারা যদি এই টাইপের সন্তানদেরকে পানির নিচে তলিয়ে নিতে পারে এবং হত্যা করতে পারে, তাহলে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এই জন্য আমরা অত্যন্ত সতর্ক থাকবো, আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও সতর্ক করব এই বিষয়গুলো নিয়ে। যে ছেলেটি মারা গিয়েছিল, এই ছেলেই কিন্তু নীলাদ্রি লেকে মারা যাওয়ার নতুন কোনো ছেলে নয়। এর আগেও কিন্তু এক বাবার এক সন্তান সেখানে ডুবে মারা গিয়েছে, সাঁতার জানার পরেও, এমনকি লাইফ জ্যাকেট তার শরীরে থাকার পরেও ডুবে গিয়েছে, এমন নজির রয়েছে। হঠাৎ করে এই মোটা গাড়ির টিউব ফেটে যাওয়া বা ব্লাস্ট হয়ে যাওয়া এবং কোনো ধরনের সাঁতার কাটার অবস্থার আগেই তার তলিয়ে যাওয়া, বিষয়টা কি স্বাভাবিক? ধরে নিলাম টিউবটা ফেটেই গিয়েছে, কিন্তু সে তো সাঁতার কেটে তার কাজ বন্ধু বান্ধব যাদের আশেপাশে রয়েছে তারাও সাঁতার কাটছিল, ওইটুকুতে তো চলে আসার কথা। তারাও তো টিউব নিয়ে সাঁতার কাটছিল, সেই টিউবটা হাত দিয়ে ধরলে তো সে ডুবে যেত না। আর নিজেকে বাঁচানোর জন্য যতটুকু সাঁতার জানার দরকার ততটুকু তার জানা ছিল মোটামুটি, তারপরেও সে কেন কোনো ধরনের সাঁতার কাটতে পারলো না? তার বন্ধু বান্ধবদের কথাই মনে হলো যে নিচ থেকে কেউ পা ধরে টান দিয়ে নিয়ে গেল। 1 সেকেন্ডও সময় পায়নি সে। এমনটা আসলে কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? প্রিয় লিসেনার্স, নীলাদ্রি লেক নিয়ে এই ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেটি সম্প্রতি আমি এটি সংগ্রহ করেছি। আপনারা বলবেন যে অনেকেই তো এই টাইপের ঘটনা বলেন, পানির নিচে হারিয়ে যাওয়া, কিন্তু এই জায়গাগুলোতে আপনারা তো যান রেগুলার, প্রিয় লিসেনার্স, অনেকেই সেখানে যাচ্ছেন। সুতরাং সেই জায়গা নিয়ে আপনাদেরকে কিছুটা সতর্ক তো না করলেই নয়, তাই নয়? তো এরপর যারা যাবেন অবশ্যই সতর্ক থাকবেন, পানিতে নামবেন না, আশেপাশে ঘোরেন। চমৎকার একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি ওই জায়গাটা, কিন্তু আমি কখনোই সেখানে পানিতে নামিনি। অনেকে সেখানে ভাড়া করা বোট চালাতে থাকেন, যদি কখনো ওই বোট হুট করে ডুবে যায়, এমনও তো হতে পারে ওই বোটে যিনি চড়ে আছেন ওর মধ্যে এক বাবার এক ছেলে আছে, এক বাবার যদি এক মেয়েও হয় তার সাথেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে সেই বোট তলিয়ে যেতে পারে, হতেই পারে, তখন কি হবে? এই জন্য চেষ্টা করব যে অন্তত ভর দুপুরবেলা এবং সন্ধ্যার দিকে, এই সময়ে এই ধরনের জায়গা, শুধু নীলাদ্রি লেকের কথা বলছি না, পুকুর বলি, নদী নালা খাল বিল সমুদ্র, এই সময়ে এই জায়গাগুলো আমরা গোসল করতে নামবো না বা বোটিং করার জন্য যাব না। এরপরে যেতে পারি, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি নীলাদ্রি লেকের এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, প্রতিনিয়ত ঘটনা আপলোড করে যাচ্ছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।